আমার প্রথম প্রশ্ন দিলীপ ঘোষকে। দিলীপ দা, লোকে বলছে যারা বিজেপিকে ভোট দিচ্ছেন তারা প্রার্থী দেখে নয়, প্রতীক দেখে ভোট দিচ্ছেন। এটা যদি আপনি মানেন তাহলে এটাও তো মেনে নিতে হয় যে বঙ্গ বিজেপিতে নেতৃত্বের সংকট অনেক গভীর জায়গায় পৌঁছে গিয়েছে। কারা কি বলছেন আমার জানা নেই। যদি প্রতীক দেখে ভোট দেন তাহলে 42টি আমাদের জেতা উচিত। হ্যাঁ, প্রতীক নিশ্চয়ই যুক্ত, তার সঙ্গে তার পেছনে মোদিজির মুখও আছে, কিন্তু সেটাই সব নয়। ব্যক্তিগত ব্যাপার থাকে, তার নাহলে সবাই জিতে যেত, সেটা জেতে না। আর আমরাও বলেছি, আমি মোদিজির প্রতিনিধি হিসেবে এসেছি, পদ্মফুল প্রতীকে ভোট দিন, এভাবে ভোট চেয়েছি আমরা, কারণ উনি আমাদের নেতা, ওনাকে প্রধানমন্ত্রী করতে হবে, সেই জন্য আমরা ভোট চেয়েছি সবার কাছে। কিন্তু কেবল প্রতীক, এটা বোধহয় ঠিক নয়। দিলীপ দা, আপনি ছিলেন না যেহেতু প্রথম রাউন্ডে, আপনাকে একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। আমাদের আজকের মোশন ছিল ভোটার আমি, ভোটার তুমি, ভোট দিয়ে যাচ্ছে না। এই যে ভোটার, কেউ মুসলিম, কেউ তপশিলি, কেউ উপজাতি, কেউ জাটব, কেউ যাদব, কেউ কুর্মি, কেউ মতুয়া, এই যে এত ভাগাভাগি হচ্ছে ভোটারদেরকে নিয়ে, এটা রাজনীতিতে কতটা সুস্থ জায়গা তৈরি করছে? দেখুন, আমরা যে বাস্তব রাজনীতি দেখছি, এটা বিভাজনই করে। যত ছোট ছোট করে বোঝানো যায় যে তোমার জন্য আমি কাজ করছি, তত তাকে বোঝাতে সুবিধা হয়, নিজের দিকে আনতে সুবিধা হয়। সেই জন্য আমার মনে হয় এই বিভাজনটা আস্তে আস্তে বাড়ছে। কিন্তু যদি স্টেটসম্যান হয়, আমার মনে আছে নরেন্দ্র মোদী যখন 14 সালে তাকে আমাদের নির্বাচন কমিটির আহ্বায়ক করা হলো, তার একটা ইন্টারভিউ শুনছিলাম। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি গুজরাটের মুসলমানদের জন্য কী করেছেন? মোদিজি উত্তরে বলেছিলেন, আমি হিন্দুর জন্যও কিছু করিনি, আমি মুসলমানের জন্য কিছু করিনি, আমি 6 কোটি গুজরাটবাসীর জন্য করেছি। এই দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে জুড়ে যায়, নাহলে কিন্তু সাধারণত কি হয়, রাজনীতি এভাবে চলে এসছে, এর জন্য করলাম, তার জন্য করলাম, জাতি, ধর্ম, গ্রাম, শহর, বিভাজন চলতেই থাকে। আর আমার যেটা ধারণা যে মানুষ নিজেকে ছোট কমিউনিটির মধ্যে রাখতে চায়, আর সবসময় একটা অস্তিত্বহীনতায় ভুগতে থাকে, সেরকম তাকে কনভিন্স করা সহজ হয়। এই যে জাত পাত, জাতের মধ্যে জাত, পিছড়া, অতি পিছড়া কেন আসছে? এগুলো মানুষ বড়োর মধ্যে নিজেকে হারিয়ে ফেলে, ছোটোর মধ্যে নিজেকে খোঁজে। সেই সুযোগ নিয়ে রাজনীতিবিদরাও করেন, তাই এত ভাগাভাগি শুরু হয়ে গেছে। যেখানে জাত ছিল না সেখানেও জাত চলে আসছে, ধর্মের প্রশ্ন চলে আসছে, আর যত ইলেকশন এগিয়ে আসে এগুলো বাড়তে থাকে। কিন্তু যদি বড় দৃষ্টিভঙ্গি নিয়ে বড় কাজ কেউ করে, তখন এগুলো মিটে যায়। সেটা নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। দিলীপদা, এবারে বিজেপির কাছে তো গোটা দেশের লড়াই অত্যন্ত কঠিন বলেই সবাই বলছেন। পশ্চিমবঙ্গ তাদের একটা বড় লক্ষ্য, কেউ বলছেন 35 টাকা পাবেন, কেউ বলছেন 30 টাকা পাবেন। আপনার আগে বিতর্কে সবাই বললেন 24 থেকে শুরু হবে, সমীকদা বললেন পশ্চিমবঙ্গে। হ্যাঁ, আমি এটা 2 বছর ধরে 24 থেকে গোনা শুরু, 24-এর পর থেকে হ্যাঁ। এবারে বিজেপির ফলাফল পশ্চিমবঙ্গে কি হবে বলে আপনার অন্তত মনে হয়? দেখুন, সংখ্যা বললে অনেকে চোখ উপরে তুলবে, লাগতে পারে, নাও লাগতে পারে, আমি সেটা বলছি না। যেটা হচ্ছে, বিজেপি 1 নম্বর দল হবে, সবচেয়ে বড় দল হবে। সংখ্যা সেটা শ্রমিকদা যেটা বলছেন 24-এর উপরে শুরু হবে, সেই দিকেই যাবে ঘটনা। আমিও মোটামুটি 25-এর কাছাকাছি ধরেছি, এরকমই হবে। আর গতবারে যখন আমরা এরকম বলেছিলাম 22টা, তখন অনেকের চোখ কপালে উঠেছিল, পরে আসে চোখ নামেনি, কপালেই থেকে গেছে। এবারে সে ধরনের রেজাল্ট হবে। শ্রমিক ভট্টাচার্য, বাংলায় বিজেপির সব থেকে বড় চ্যালেঞ্জ কি, তৃণমূল নাকি ঘরোয়া কন্দল? ঘরোয়া কোন্দল বলে কিছু আছে বিজেপিতে বলে আমাদের জানা নেই। বিজেপিতে এসব থাকে না। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে ভোট হয়েছে বা সারা দেশে যা নির্বাচনটা চলেছে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন ব্যক্তিকে ঘিরেই আবর্তিত হয়েছে, তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। এখন কেউ কেউ সমালোচকরা বলছেন নতুন পুরনোর গণ্ডগোল, আদি নব্য, এইসব শব্দগুলো আসছে, এগুলো কোনো চ্যালেঞ্জ নয়। আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে, নেতা আছে, নির্দিষ্ট লক্ষ্য আছে। শ্রমিকদা, জয়ী প্রার্থীর আসন হঠাৎ করে বদলে দেওয়াটা কি খুব দূরদর্শী সিদ্ধান্ত বলে আপনার মনে হয়? এতে তো তার রাজনৈতিক শিকড় দুর্বল হয়ে যায়। বাংলার রাজনীতিতে আমরা একই আসন থেকে বহু মানুষকে 8 বার 10 বার 8 বারের বেশি জিততে দেখেছি। দেখুন, স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্ট হচ্ছে অমিত শাহ। আর একটা রাজনৈতিক দল কেন, কিভাবে, কোথায় তার প্রার্থীকে পরিবর্তন করবে, সেটা তো কোনো স্টুডিওর ফ্লোরে ঠিক হবে না, সেটা নির্দিষ্ট রণকৌশল আছে।
তো সেই রণকৌশলে আমরা এগিয়েছি এবং সেই রণকৌশলে আমরা সফল হব। যেমন দিলীপ দা মেদিনীপুর থেকে নির্বাচিত হয়েছিলেন, দিলীপ দা এবার যে আসন থেকে লড়ছেন সেখান থেকেও তিনি নির্বাচিত হবেন, আর আমাদের যে মেদিনীপুরের আসন সেটাও ধরা থাকবে। কয়েকটা প্রশ্ন এসছে, আমি একবার শুনে নেব, দেখে নেব। বেশ কিছু প্রার্থী রাজনীতিতে আসছেন যাদের সমাজ জীবনে কোনো আন্দোলন, লড়াই, গরিব মানুষের দাবি দেওয়ার কোনো লড়াই, কোনো কিছুতে যাদের আমরা দেখিনি। এবং এই সমস্ত প্রার্থীরা তারা প্রত্যেকে বলছেন যে আমাদের ভোটটা দিন হয় মোদিকে দেখে নয় দিদিকে দেখে। সেই অর্থে ফেসলেস, এবং এই সমস্ত ফেসলেস প্রার্থীর জন্য ভারতবর্ষের রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক এবং কিছু কিছু ক্ষেত্রে স্বৈরতান্ত্রিক প্রবণতা দেখা যাচ্ছে। তাই আমার প্রশ্ন হচ্ছে বিজেপি এবং তৃণমূলকে বিশেষ করে, তারা এই জাতীয় প্র্যাকটিস যেটা রাজনীতিতে শুরু করেছে, এটা কি ভারতবর্ষের রাজনীতিকে, ভারতবর্ষকে আদতে কোনো ভালো কিছু দেখে এগিয়ে দেবে, নাকি রাজনীতি আরও অবমূল্যায়ন নেবে এবং সেন্সেবল লোকেরা রাজনীতি থেকে আরও মুখ ফিরিয়ে নেবেন? না দেখুন, এখানকার মুখ্যমন্ত্রী যখন বলেন যে 294টা আসনে আমিই প্রার্থী, তার মানে কোনো ফেস থাকে না, আর একটাই ফেস। আর আপনি মানুন বা না মানুন, একটা মানুষের উপরে মানুষ ভরসা করে, কারণ তার একটা ইতিহাস থাকে, লড়াই থাকে, স্যাক্রিফাইস থাকে, তার তপস্যা থাকে, তারপরে তার প্রতি মানুষের বিশ্বাস আছে, এতে খারাপ কিছু নেই। কিন্তু পার্টির আইডিওলজি, তার প্রতীক, সেটাও মানুষের বিশ্বাসের কারণ হয়। তো সেই জন্য একটা মানুষ যদি বিশ্বাসযোগ্যতা অর্জন করে, তাকেই লোকে সামনে করে আর তাকে দেখিয়ে ভোট নেয়, তাই হয়। নাহলে একজন কালকে তাকে চেনে না জানে না চলে এলো, সেই ইলেকশনে দাঁড়িয়ে গেলো, জিতেও যায়, কী করে ভোট পাইছে? হয় প্রতীকের জন্য, নাহলে পেছনে যে নেতা, যে ভাই কার হাতে ক্ষমতা যাবে, সেই লোকটা কি তার যোগ্যতা আছে কিনা, তার বিশ্বাসযোগ্যতা আছে কিনা, তারপর লোকেরা ভোট দেন। আর সেটা যোগ্যতা অর্জন করতে 20, 30, 40, 50 বছর লেগে যায়, এটাও একটা তপস্যা। এর মধ্যে অপরাধ বা এটা খারাপ কিছু নয়, কিছু তো বাস্তব থাকেই। পরের প্রশ্ন। আমার মনে হয় আমি যেভাবে ইলেকশনস ওভার দ্য ইয়ার্স ফলো করে এসেছি, আমি কোনো পলিটিক্যাল পার্টির নাম নিয়ে বলবো না, বাট আমি এটা চাইবো, এটা আমার মনে হয় প্রশ্নের থেকে বেশি একটা আবদার বলতে পারো বা একটা রিকোয়েস্ট বলতে পারেন, যে আমার মনে হয় যে ধর্ম নিয়ে পলিটিক্সটা করা বন্ধ হওয়া উচিত। সেইটা কি এই 2024 ইলেকশনের পরে বন্ধ হবে, নাকি এইটা আমাদের দেখতেই হবে এবং আমরা উন্নতির পথে হাঁটবো না, আমরা শুধুমাত্র ধর্ম নিয়ে ভেদ বিচার করেই বাঁচতে থাকবো? ধর্মকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি কী করে করবেন? এই দেশটাই তো ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গিয়েছিল। মাইনরিটি হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিটারমিনেশন, উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন। বামপন্থীরা তার সবচেয়ে বড় সমর্থক ছিল। দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতবর্ষের যত সম্পদ আছে তারপরে প্রথম অধিকার হচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘুদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন রামনবমীর দিনে একটা দাঙ্গা হতে পারে, যদি ওরা গালাগাল করে, মানে জয় শ্রীরাম বলে, তাহলে তোমরা দুহাত ওপরে তুলে শান্তির জন্য দুয়া করবেন। যে অধীর চৌধুরী এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন, সঙ্গে সঙ্গে সেই অধীর চৌধুরী কার্তিক মহারাজকে আক্রমণ করবার পরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুর মিলিয়ে দিলেন। তো কী করে হবে? প্রতি ক্ষেত্রে তো ধর্মের, আপনি বন্ধ কারখানার গেটে দাঁড়িয়ে সিপিআইএমের নেতারা আগে বক্তৃতা করতেন মন্দির মসজিদ লড়াই নয়, চাই রুটি রুজির লড়াই। এই করতে করতে রাম মন্দির তৈরি হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সেই গল্পটা বন্ধ হলো না। পরের প্রশ্ন। ভোট আসছে মানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা সাংঘাতিক একটা লঙ্কা কাণ্ড যেন ঘটে যাবে। কলকাতা শহরে আমি বলবো তবু কিঞ্চিত কম, যাবতীয় মফস্বল শহরে এবং গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে যেন একটা দক্ষযজ্ঞ বেঁধে গেছে এই ভোট আসছে এটা কি করে, মানে বিষয়টাকে কেন্দ্র করে। এবং যেটা দেখতে পাচ্ছি সমস্ত কিছু রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে, পলিটিসাইজেশন। কারোর বাড়িতে চুরি হলো, কোথাও একটা তল্লাশি হলো, কেউ রেপড হলেন, কেউ মারা গেলেন, কেউ কোনো বিবৃতি দিলেন, কারোর চাকরি গেল, কেউ চাকরি পেল, এই সমস্ত কিছুর একটা রাজনীতিকরণ এবং সেটাকে নিয়ে একটা মার কাট অবস্থা। একটা ধর্ষণ থেকে তল্লাশি সবকিছু রাজনীতিকরণ। দেখুন, এখন রাজনীতি সর্বত্রগামী হয়ে গেছে। সূর্যের আলো যেমন সব জায়গায় পৌঁছে যায়, প্রায় রাজনীতি পৌঁছে যায়। রাজনীতি জীবনের অঙ্গ। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের একটা পরম্পরা আছে, রাজনীতিকে আমরা সীমাতে রাখতাম। বাড়িতে অতিথি কত দূরে যাবেন, ঠাকুরঘর কোথায় থাকবে, বাথরুম কোথায় থাকবে, ওটা সীমা থাকবে। এখন আর নাই। আপনার বাড়িতে কি রান্না হবে, কোন পরিবারে মেয়ের বিয়ে হবে, সেটাও রাজনীতি ঠিক করে দেয়। আমার মনে হয় এর জন্য কৃতিত্ব কমিউনিস্টদের দেওয়া উচিত।
রাজনীতি ছাড়া কিছুই নাই। এটা রাশিয়ায় দেখুন, অন্য জায়গায় এখন জীবনের বাইরে, রাজনীতির বাইরে জীবন হতেই পারে না। আমার মনে হয় এটা একটা সীমা থাকা উচিত। কিন্তু রাজনীতি যেমন জীবন হয়ে গেছে আমাদের দেশে, এখন পশ্চিমবাংলার রাজনীতির একটা পেশাও বটে। এত রাজনীতিক কর্মী যারা হোল টাইমার পশ্চিমবাংলার বাইরে কোথাও নাই। সেই জন্য রাজনীতিটা সারা বছর চলে, সব সময় চলে, সব জায়গায় চলে। তার ভালো মন্দ দুটোই আছে, কিন্তু এখন মন্দর দিকটাই বেশি দেখা যাচ্ছে।